নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার নির্দেশ, তার নেতৃত্বে আস্থা রাখতে চান নেতারা। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু ভোটের আশা ইসির, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায় বলেছেন উপদেষ্টা সাখাওয়াত। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে, ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সাথে $15,000 পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে বাংলাদেশ, কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, ইউএসপিএন ক্রিকেট 4 দাবিকে অসত্য বলল বিসিবি। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন তারেক রহমান। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘণ্টার বৈঠকে ঢাকা 17 আসনের সামাজিক নিরাপত্তা, পরিবেশের বিভিন্ন সমস্যা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গতকাল ঢাকা 17 আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটি ছাড়াও বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, তারেক রহমানের আজকে কি কর্মসূচি রয়েছে, ব্যাপারে আমাদেরকে অবহিত করবেন। সিফাত, যেটা বলছিলেন, তিনি কিন্তু আজকে সকাল থেকেই ঢাকা 17 আসনের যারা নেতাকর্মী রয়েছেন স্থানীয়, তাদের সাথে কথা বলেছেন। তিনি জানতে চেয়েছেন এই এলাকার যারা ভোটার রয়েছেন তাদের আসলে কি ধরনের দুর্ভোগ বা সমস্যা রয়েছে এবং তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। অর্থাৎ 22 তারিখ থেকে তো নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে, তার আগে যে কৌশল সেটি তিনি নির্ধারণের জন্য এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন এবং বেশ কিছু সমস্যা উঠে এসেছে এবং সেগুলোর সমাধান বিষয়েও তিনি কথা বলেছেন। এবং তিনি জানিয়েছেন যেহেতু তিনি একটি দীর্ঘ সময় প্রচারণার জন্য অন্যান্য আসনগুলোতে বিএনপির পক্ষে প্রচারণার জন্য ঢাকার বাইরে থাকবেন, তিনি কিন্তু এখানকার নেতাকর্মীদের কাছ থেকে সর্বাত্মক সহায়তা চেয়েছেন এবং তারাও বলেছেন তারা তারেক রহমানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তারা করবে এবং প্রচারণায় তারা অংশ নেবেন। সেই সাথে এছাড়াও কিন্তু অনেকেই আসছেন অন্যান্য নেতাকর্মীরা যাদের সাথে তারেক রহমান দেখা করছেন এবং বিকেলে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, তারও আসার কথা রয়েছে, তিনিও তারেক রহমানের সাথে কথা বলবেন। অর্থাৎ নিয়মিত তারেক রহমান তার যে কার্যক্রম কার্যালয়ে এসে সেটি তিনি পরিচালনা করছেন, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছেন এবং অন্যান্য দলের যারা আসছেন তাদের সাথেও তিনি দেখা করছেন। সিফাত। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 4 ভাগের 1% ক্ষমতায় ছিলেন, বাকিটা সময় আন্দোলন সংগ্রামে ছিলেন। জাতিকে সাহস জুগিয়েছেন। এ সময় জামায়াতে ইসলামী ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, 1/11 সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের। স্বৈরাচার এরশাদের অধীনে এই 2 দলের নির্বাচনের অংশগ্রহণেরও সমালোচনা করেন। এ সময় জাতির উন্নয়নে তারেক রহমানকে সহায়তা করতে সবাইকে উন্নয়নের সৈনিক হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শোকসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। তিনি বলেন, পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে তিনি আশা করেন। এয়ারলাইন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFEDর নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি কমিশনার সানাউল্লাহ এমন মন্তব্য করেন। মৌলিক বিষয়ের ব্যত্যয় যাতে না হয়, নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হবে। পর্যবেক্ষক হওয়ার সুবিধা ব্যবহার করে অতীতের নির্বাচনগুলোয় আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারত কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। ভুল বা অসম্পূর্ণ ঠিকানা দেয়ায় পোস্টাল ভোটে নিবন্ধনে 7,000 জনের অনুমোদন দেয়া হয়নি। বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া, এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে চলছে তৃতীয় দিনের আপিল কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, আপিল কার্যক্রমের এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে? সিফাত, আজকে তৃতীয় দিনের মতো কিন্তু নির্বাচন কমিশনের সারা বাংলাদেশের যারা নির্বাচনের প্রার্থীতে হিসেবে আপিল করেছিলেন, তাদের যারা বৈধ হননি বা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা, সেই আদেশের বিরুদ্ধে আজকে তৃতীয় দিনের মতো আপিল চলছে আর কি। আগামী 9 তারিখ পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য এই আপিল করতে পারবেন। এবং আপনি জানেন যে এখানে 10টি অঞ্চল ভাগ করে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে আজকে এখন পর্যন্ত সব মিলিয়ে গত 3 দিনে এই 10টি অঞ্চলে 225 জন প্রার্থী তারা আবেদন করেছেন বা ইসির কাছে প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। তার মধ্যে সব মিলিয়ে ঢাকা অঞ্চলে 47টি আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত। আর অন্যান্য যে অঞ্চলগুলিতে রয়েছে, চট্টগ্রাম রয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সেই সব জায়গাগুলিতে 16, 17, 18 এইভাবে আবেদন জমা পড়েছে। আজকে বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 9 তারিখ পর্যন্ত আপিল চলবে। এরপরেই কিন্তু 10 তারিখ থেকে কিন্তু নির্বাচন কমিশনে এই প্রার্থী যারা আপিল করেছেন তাদের শুনানি শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে। এবং এখন পর্যন্ত যারা এখানে আপিল করছেন তারা বলছেন যে তারা কিছু কিছু ছোটোখাটো ভুলের জন্য তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছিল, তবে সেগুলো তারা এখানে ফিরে পাবেন। তাদের প্রত্যাশা নির্বাচন কমিশন যখন আপিল শোনাবে। সৈকত সাদিক জানাচ্ছিলেন নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়, অতীতের মতো শাসন ব্যবস্থা আর চায় না। কিন্তু রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কিনা তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য তার। সুজানের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। তাইমুর রশিদের রিপোর্ট। গণভোট 2026 কি ও কেন, এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু জুলাই জাতীয় সনদে সই করেছে, এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তাদেরও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করা উচিত। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়া আমরা রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা, আন্তরিকতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। তো এই আমাদের সুস্পষ্ট আহ্বান রাজনৈতিক দলগুলোর কাছে, তারা যেন সুস্পষ্ট অবস্থান নেয়। গণভোট হাঁ অথবা হয় হাঁ, না হয় না, অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তারা অঙ্গীকার করেছে, আশা করি তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন, গণভোটে হ্যাঁ না জিতলে আবারও ফ্যাসিবাদ ফিরবে। আমি বিশ্বাস করি যে এই গণভোট শুধু বিজয়ী হবে না, এই গণভোট বাংলাদেশের সকল মানুষের এজেন্ডা। যারা মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে বেঁচে থাকতে চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মুক্ত, নিরাপদ এবং বসবাসের উপযোগী বাংলাদেশ রেখে যেতে চায়, এটা তাদের এজেন্ডা। সুতরাং এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানুষ
তার সিদ্ধান্ত জানাবে যে পরিবর্তনের জন্য হ্যাঁ। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপর। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক ক্যাম্পেইন চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে, এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। স্বৈরাচারী কাঠামো ভাঙতে জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, আজ শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেখানে কেমন পরিস্থিতি বিরাজ করছে? সিফাত, আমি এই মুহূর্তে আছি শেরেবাংলা নগর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। আপনি দেখছেন যে আমার পেছনে যে সমাধিস্থল রয়েছে, এখানে সকাল থেকেই সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। কেউ কেউ এখানে এসে মোনাজাত করছেন, কেউ কেউ এখানে কোরআন তেলাওয়াত করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে খুব সকালবেলায় অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে এখানে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আনাম এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর বিএনপি এখানে শ্রদ্ধা নিবেদন করে। এরপরে হবিগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, তারা কোরআন তেলাওয়াত করছেন, মোনাজাত করছেন এবং বেগম জিয়ার জন্য তারা দোয়া কামনা করছেন। এর বাইরে এই যে সমাধিস্থল রয়েছে, এই সমাধিস্থলের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে খতমে কোরআন এবং দোয়া হচ্ছে। সেখানেও এখানকার যারা আসছেন এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর সেখানে গিয়ে তারা কিছু সময় অবস্থান করছেন। এর বাইরে বিএনপির পক্ষ থেকে একটি সামিয়ানা টানানো রয়েছে, যেখানে অনবরত অর্থাৎ 41 দিন ধরে এখানে কোরআন তেলাওয়াত করবেন। তো সবশেষ এইখানকার যে পরিস্থিতি সেটি হলো যে সর্বস্তরের মানুষ অর্থাৎ আজকে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পরে 7 দিন হতে চললেও সাধারণ মানুষ এখানে নিয়মিত আসছেন এবং একের পর এক বৃদ্ধরা আসছেন, শিশুরা আসছেন, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজন এখানে আসছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং তার মাগফিরাত কামনা করার জন্য। সিফাত, এই ছিল এখানকার সবশেষ। নিয়াজ মাকদুম জানাচ্ছিলেন সমাধি প্রাঙ্গণ থেকে। সরকার ও ইসির পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকালে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা জানান। বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিগত দিনগুলোতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সংকটের কথা তুলে ধরা হয়েছে বলেও জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসীর উদ্বেগের কথা তুলে ধরে তিনি জানান, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ। তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব। জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ। বুধবার সকাল 7:30টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান ফলাফল ঘোষণা করেন। ভোট গ্রহণ শেষে প্রায় 15 ঘণ্টা পর 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 12:30 ভোট গণনা শুরু করে সকাল 7:30টা পর্যন্ত 4টি কেন্দ্রের ভোট গণনা করে কর্তৃপক্ষ। প্রথমে ম্যানুয়ালি ভোট গণনা করে, পরবর্তীতে সেটি ডিজিটালে গণনা করা হয়। এর আগে মঙ্গলবার 39টা ভোট কেন্দ্রে 178টি বুথে প্রায় 11,000-এর বেশি শিক্ষার্থী ভোট দেয়, যা প্রায় মোট ভোটারের 66.18%। কারিগরি ত্রুটির জন্য প্রায় মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকে ভোট গণনা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি কথা বলবো তার সাথে। শাকিল, যক্ষ নির্বাচনের এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানাবেন এবং রেজাল্ট ঘোষণা করতে এত সময় কেন লাগছে এই বিষয়েও যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে জানাবেন। সিফাত, আপনি জানেন যে গতকাল বিকেল 3টায় এই যক্ষ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে কিন্তু এখন 23 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা সবশেষ তথ্য পাচ্ছি 14টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে এবং 14টি কেন্দ্রের ফলাফলে আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি, তাতে ভিপি পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দলের যে যৌথ প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী রাকিব, তিনি এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তার থেকে 249 ভোটে তিনি এই মুহূর্তে এগিয়ে আছেন। এবং অন্য পদগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি, জিএস, এজিএস সহ অন্য পদগুলোতে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরাই কিন্তু এগিয়ে রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ভোট গণনায় কেন এত দেরি হচ্ছে, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে নানান আলোচনা ছিল যে ভোট গণনার যেই পদ্ধতি, যেই মেশিন আনা হয়েছিল সেখানকার ত্রুটির বিষয়টি তারা তুলে ধরেছিলেন, যার কারণে কিন্তু গতকাল আসলে ভোট গণনা শুরু করতেই রাত 12টা বেজে গিয়েছিল, যার কারণে প্রথম থেকে কিন্তু এই দেরিটা হচ্ছে। এবং এটি এখন মেশিনে গোনার পাশাপাশি কিন্তু হাতেও গোনা হচ্ছে, যেখানে সন্দেহ তৈরি হচ্ছে সেখানে কিন্তু হাতে গোনা হচ্ছে, যার কারণে একটু সময় বেশি লাগছে। তবে এখন যেহেতু 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, আর 49টি কেন্দ্রের মধ্যে আর যে কেন্দ্রগুলো বাকি রয়েছে 39টি কেন্দ্রের মধ্যে, সেগুলো আশা করা যাচ্ছে যে আজকে সন্ধ্যার মধ্যে আশা করা যায় হয়তো ফলাফল পাওয়া যাবে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি বলি, যে ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ এখন। কেফায়েত শাকিল জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সাথে $15,000 পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে বাংলাদেশ, ভেনেজুয়েলা সহ আরও 25টি দেশকে যুক্ত করেছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশের তালিকায় নতুন 7টি নাম যুক্ত করার সপ্তাহ পার না হতেই এর 3 গুণ বড় সংশোধনী প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে নতুন তালিকায় ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছে 38টি দেশ। আগামী 21 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর ফলে ভিসা আবেদনকারী বাংলাদেশিদের 18,35,000 টাকা পর্যন্ত জামানত দিতে হতে পারে প্রতি বছর। বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অনেকেই ভিসার শর্ত ভঙ্গ করে সেখানেই থেকে যান, কেউ নানা অপকর্মে জড়িত হন। প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের নিরুৎসাহিত করতে ব্যাপক দমন অভিযান চলছে যুক্তরাষ্ট্রে। এর ধারাবাহিকতায় সাময়িক ভিসা দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া সময়সীমা এবং শর্ত মানানোর উদ্দেশ্যে গত অগাস্টে উচ্চ হারে জামানতের ব্যবস্থা চালু করেছে ট্রাম্প প্রশাসন। টি-20 বিশ্বকাপ, বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে, না হলে হারাতে হবে পয়েন্ট। এই দাবি করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট USPN ক্রিকইনফো খবর প্রকাশ করেছে। বিসিবির দাবি, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা ICCর পক্ষ থেকে জানানো হয়নি। ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ, কারণ মোস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কা। বিষয়টি নিয়ে মঙ্গলবার ICC ও বিসিবির মধ্যে আলোচনা হয়। USPN ক্রিকইনফো জানিয়েছে, ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে ICC বলে দিয়েছে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে, না হলে পয়েন্ট হারাতে হবে। বৈঠকের পর এখনো পর্যন্ত ICC, BCCI ও
বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। এবারের আসর আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে 8 মার্চ পর্যন্ত চলবে। সি গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে টাইগারদের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। গত শনিবার বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে আইসিসিকে চিঠি দেয় বিসিবি, অনুরোধ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার তারকা পেসারকে কিনেছিল। ভেনেজুয়েলার 5 কোটি ব্যারেল তেল বিক্রি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহযোগিতা না পেলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার হুমকিও দিয়েছেন তিনি। সেই সাথে গ্রিনল্যান্ড দখলের জন্য সেনা অভিযান সহ সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনার খবর দিয়েছে হোয়াইট হাউস। ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের নজিরবিহীন কাণ্ডে দেশের বাইরে তীব্র সমালোচনার মুখে পড়লেও সাফাই মন্তব্য জারি রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবিসি টেলিভিশনকে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সেখানে আবারও হামলা হতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার উচ্চ মানসম্পন্ন তেল বাজার দরে বিক্রি করতে জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এখানে পাওয়া অর্থ ভেনেজুয়েলার জনগণের স্বার্থেই খরচের নিশ্চয়তা দিয়ে এটি নিজে তদারকি করবেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক অভিযানের সম্ভাব্য দিকগুলো নিয়ে সেনা কর্মকর্তাদের সাথে ট্রাম্পের জরুরি বৈঠক হয়েছে। ক্রিকেট নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বিসিবি। আসলে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে বোর্ডকে এ বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তুর সাথে এ ধরনের খবরের কোনো মিল নেই। বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি, আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়। মঙ্গলবার রাতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট USPN ক্রিকইনফো জানায়, বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবিকে এমন বার্তা দিয়েছে আইসিসি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার নির্দেশ, তার নেতৃত্বে আস্থা রাখতে চান নেতারা। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু ভোটের আশা ইসির, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায় বলেছেন উপদেষ্টা সাখাওয়াত। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে, ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে এগিয়ে শিবির প্যানেল। যুক্তরাষ্ট্রে যেতে ভিসা আবেদনের সাথে $15,000 পর্যন্ত জামানত দেওয়ার তালিকায় নতুন করে বাংলাদেশ, কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, USPN ক্রিকইনফোর দাবিকে অসত্য বলল বিসিবি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।